আলাইকুম। চুল তো সব সাদা হয়েছে। হ্যাঁ, চুল সাদা না করলে কিছু চুল আপনি অফ হয়ে গেছেন, ক্লোজ হয়ে গেছেন, আপনি আনমিউট হয়ে গেছেন, শাহিদ ভাই মিউট হয়ে গেছেন। শুনতে পারবেন না। ঠিক আছে। চুল সাদা কি বিড়াল সাদা কি কালো সেটা বড় কথা না। কথা বলতে পারবো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, জনাব সাহেব ভালো আছেন? আছি স্যার, ভালো। আপনি ভালো আছেন স্যার? জি আছি। আসসালাম আজকে এখনো ঢুকেন নাই না? তো তৌফিক সাহেব ঢুকেন না এখনো। সালাম ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু ভালো আছেন? ভ্যাকসিন নিছেন নাকি? জি জি জি, ভ্যাকসিন দুইটাই দিতে পারছিলাম। আজকে পেপারে পড়লাম বছর শেষে আরেকবার দিতে হবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আসুক, আমরা তো আছি ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি আর কি। কোনো চিন্তা নাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। তৌহিদ ভাই, আসসালামু আলাইকুম। তৌহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখা যাচ্ছে কি আমাকে? না, আপনাকে দেখা যাচ্ছে না। এখন বোধহয় দেখা যেতে পারে। দেখি, এই তো ইয়াং রিটায়ার্ড পারসন দেখা যাচ্ছে। নট টু ইয়াং, 67 রানিং। 67 রানিং। আজকাল বেশিরভাগ জায়গাতে গেলে আই ফাইন্ড আশেপাশের মধ্যে আই এম দ্য ওল্ডেস্ট, অফেন, ভেরি অফেন আই ফাইন্ড। বলে মানুষ না, আই ফাইন্ড মাইসেলফ, ইউ ফাইন্ড ইয়োরসেলফ, দেখতে পাই যে আসলে বয়স কম। আপনার চুলগুলো কি ন্যাচারাল কালার? না ভাই, তা কি সম্ভব না। ন্যাচারাল কালার রাখলে তো বয়স সাথে সাথে 5 বছর 7 বছর বেড়ে যেত। সিদ্দিকী সাহেব, জি, এইসব কোয়েশ্চেন পাবলিকলি করা, হ্যাঁ, অডিও ভিডিও রেকর্ড হচ্ছে। না, আমি আমার এটা করি সবসময়, আমি বলেই দিই যে ভাই আসলে ব্যাপারটা এরকম না, এই যে চুলের রং যেটা দেখতেছো এটা ঠিক নাই, এটা হলো মানে জাস্ট এখনো চলছে আর কি, যে একটু কমিয়ে রাখা, জি। কিছুদিন পরে ছেড়ে দেবো। না শাহেদ ভাই, একটা ব্যাপার আছে, আপনি নিজেকে যদি বয়স্ক ভাবেন তাহলে কিন্তু আসলে বুড়ো হয়ে যাবেন। ইয়াং ভাবতে হবে, হ্যাঁ, বিহেভ করতে হবে যে আপনি ইয়াং, এরকম মানসিক ভাবে। এটা আসলে মানসিক ব্যাপার এই জন্য যে যখন ক্লাস 9 পড়ি তখন আমাদের এক বন্ধুর বড় ভাই আসলো রাজশাহী ক্যাডেট কলেজে প্যারেন্টস ডেতে, তার ভাইকে দেখতে, ভাবি সাথে আছে, একটা বাচ্চা আছে। আমরা ভাবলাম যে ওর বাবা তো অনেক বয়স হয়ে গেছে ভদ্রলোকের, হি ওয়াজ 32। এখন বয়সটা তো রিলেটিভ ব্যাপার, তখন 32কে অনেক বয়স। নিজে যখন 32 হলাম তখন তো নিজেকে মোটেই বয়স্ক মনে হয়নি, মনে হয়েছে যে আমি মাত্র জীবন শুরু করলাম। এই ব্যাপারে কিন্তু মারিও ভার্গাস হোসার একটা খুব সুন্দর লাইন আছে, হি হ্যাজ ইউজড ইট ইন a number of his books. Then he reached the age of 50, the prime of life. আচ্ছা, এই লাইনটা ওনার একাধিক উপন্যাসে আমি পেয়েছি। আচ্ছা, আচ্ছা।
পেরুভিয়ান উপন্যাসিক আর কি। তো তারপরে যখন আসলে যখন 50-এ পৌঁছলাম তখন মনে হলো যে কথাটা একেবারে অসত্য না, কারণ আসলে বেশিরভাগ মানুষ কিন্তু বিশেষ করে যারা তো সফটওয়্যার লাইনে যারা আছে তারা তো 35-এর মধ্যে দেয়া আছে, হোয়াটএভার আছে। হ্যাঁ, খুব দ্রুত। আধুনিক ব্যবসা বাণিজ্য কিন্তু 40-এর মধ্যে মানুষ মোটামুটি লাইনে চলে আসে, এরপরে টাকা পাবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আর ইভেন সরকারি চাকরিতে যারা 50-এর মধ্যে কিন্তু সে আই ওয়াজ জয়েন্ট সেক্রেটারি অলরেডি 4 ইয়ার্স 3 ইয়ার্স বিফোর দ্যাট। আচ্ছা, এরপরে আমার কি আছে, সেক্রেটারি হতে পারি, নাও হতে পারি, হতে পারি না, যদি হইও তাহলে লাইন মতো হয়ে যাবে, এটা কিছু করার নাই, কিছু করার নেই, অটোমেটিক হয়ে যাবে। ধরনের স্টেজে পৌঁছে যাওয়া আর কি। হ্যাঁ, আপনার একটা জিনিস দেখেন না, বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছেন 50 ইয়ার্স প্রাইম অফ লাইফ, মানে অ্যাচিভমেন্ট যা করার 50-এর ভিতরে করে ফেলছে। আর মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোর একটা ট্রেন্ড আছে দেখবেন, ওরা অ্যারাউন্ড 40 ইয়ার্স চিফ এক্সিকিউটিভ, ওরা 40 ইয়ার্স অ্যারাউন্ড যারা, তাদের ভিতর থেকে বেস্টকে নিয়ে নিতে চায়। এবং তারপরে যে হতে পারে না, সে 50-এর পরে আর হবে না, আর হবে না, ওকে আর দেয়া হয় না। সরকারি চাকরিতে এখনো তা না, সরকারি চাকরিতে এখনো তো বয়স বড় একটা পজিশন factor। গুলিতে যায়, বড় পজিশন গুলিতে যায়। বয়স একটা ফ্যাক্টর। শাহেদ ভাই সভাপতি ঢুকেন নাই এখনো, মাজেদা শওকত আলী, ওই জন্য 1 মিনিট। আপনার আপনাদের তো পরিচয় আছে আগে, শাহেদ ভাই? হ্যাঁ হ্যাঁ, পরিচয় আছে না? হ্যাঁ, আমাদের এখানে উনি অনেকবার অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন 7-8 সালে। মোল্লা ছিলেন তখন, আমি গেছি, মোল্লা মকবুল ছিলেন, হ্যাঁ তখন আছেন আমাদের সাথে, কিন্তু মানে বয়স জনিত কারণে ঘর থেকে বেরোতে পারেন না। তাই? হ্যাঁ, জি জি, এমনি আছেন আমাদের সাথে। ওনার চেহারা কিন্তু আমার মনে পড়ে, যখন তখন উনি খুবই অ্যাজাইল ছিলেন। জি জি জি, ওই ছবিটাই আছে। এখন তো উনি অ্যাবাউট 85। তাই না? জি জি, অ্যাবাউট 85। এখনো ফেসবুকে অ্যাক্টিভ থাকেন? আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে, আমি তো আবার ওইটার মধ্যে নেই, জানি না। আমি নেই ফেসবুকে। ফেসবুকে নাই না? এই এখন আপনার ছবি ঠিক আছে। হ্যাঁ, এই আজকে সভাপতিত্ব কে করবেন? আপনি মিউট করা। হ্যাঁ, বেগম মাজেদা শওকত আলী উনি ঢুকছেন, একটু উনি ঢুকলে আমরা শুরু করে দেব। আচ্ছা, আজকে তো আর কোনো আলোচক না, তহিদ সাহেবই পরে হয়তো সভাপতি 2-1 কথা বললেন। নরমালি কি 1 ঘন্টার মধ্যে শেষ করার চিন্তা করেন? জি, 1 ঘন্টা শেষ করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইটস গুড। আসলে জি, ধরে রাখা যায় না, অ্যাটেনশন নাকি ইয়া হয়ে যায়, মানে সরে যায় বেশি লম্বা করতে গেলে। আজকে তো মেমোরিয়াল লেকচার, কোশ্চেন আনসার নাই আজকে। আচ্ছা, ফাইন।
বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছে? ভাবি এসে গেছেন? হ্যাঁ, মাজেদা ভাবি শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, মাজেদা ভাবি শুনতে পাচ্ছেন? হ্যালো শাহেদ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, তোমরা আচ্ছা, শুনতে আমরা পাচ্ছ? হ্যাঁ, আমরা শুরু করি। আচ্ছা, সমবেত ঝুমে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং আমাদের বাংলাদেশ জাতিসংঘ সমিতির কার্যালয়ে যারা যুক্ত হয়েছেন, আপনারা যারা বাংলাদেশ জাতিসংঘ সমিতির সাথে পরিচিত তারা জানেন যে প্রতি বছর মে মাসের 5 তারিখে আমরা আমাদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল সৈয়দ আহমদ হোসেনের প্রয়াণ দিবস উপলক্ষে একটি স্মৃতি বক্তৃতার আয়োজন করে থাকি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা মে মাসে কোভিড এর মধ্যে সময় মতো এটার আয়োজন করতে না পারলেও বিলম্বে হলেও আমরা পেরেছি। আমরা আরো আনন্দিত পররাষ্ট্র সচিব, যিনি নানাভাবে কূটনীতির লেখালেখি এবং অন্যান্য বিষয়ে এখনো সক্রিয় আছেন, মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি অনুগ্রহ করে রাজি হয়েছেন এবারের সৈয়দ আহমদ হোসেন স্মৃতি বক্তৃতা প্রদানের জন্য। স্মৃতি বক্তৃতাতে সাধারণত একজনই বক্তা থাকেন, অন্যদের আলোচনার সুযোগ থাকেন না। আমাদের আজকে এই সবাই সভাপতিত্ব করার জন্য আমরা বাংলাদেশ জাতিসংঘ সমিতির অন্যতম সহসভাপতি বেগম মাজেদা অনুরোধ করেছিলাম, তিনি রাজি হয়েছিলেন। মাজেদা ভাবি সৈয়দ আহমদ হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় মানুষ ছিলেন। তিনি আশা করি যে কিছু স্মৃতিচারণ করবেন। স্মৃতি বক্তৃতা শুরুর আগে বাংলাদেশ জাতিসংঘ সমিতির পক্ষ থেকে 2-4টি কথা উপস্থাপন করা দরকার। সৈয়দ আহমদ হোসেন সাহেব ছিলেন বাংলাদেশ জাতিসংঘ সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল। 1972 সালে মার্চ মাসের 8 তারিখে বাংলাদেশ জাতিসংঘ সমিতি প্রতিষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের পক্ষে এটির প্রতিষ্ঠা করা হয়েছিল। 10 তারিখ এটার আনুষ্ঠানিক সভা হয়। তাতে যে কমিটি করা হয়েছিল তাতে এর প্রথম সভাপতি ছিলেন সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুস সামাদ আজাদ, এবং তখন চেয়ারম্যান পদ ছিল বাংলাদেশ জাতিসংঘ সমিতিতে। চেয়ারম্যান হিসাবে ছিলেন সেই সময়ের আইনমন্ত্রী ব্যারিস্টার কামাল হোসেন। সেক্রেটারি জেনারেল হিসেবে সৈয়দ আহমদ হোসেন এটার দায়িত্ব গ্রহণ করেন এবং সেক্রেটারি জেনারেলের খুব কাছাকাছি একটি পদ ছিল, এটাকে বলা হতো এক্সিকিউটিভ ডিরেক্টর। ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রথিতযশা আইনজীবী, পরে তিনি মন্ত্রী হয়েছিলেন, এখনো আমাদের মাঝে আছেন জাতিসংঘ সমিতির সাথে। তিনি এর এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছিলেন। 15 জনের একটা সভাপতির প্যানেল করা হয়েছিল এবং আমার মনে হয় যে বাংলাদেশের সব সময়ের প্রথিতযশা যারা মানুষ তারা প্রায় সকলেই এই 15 জনের মধ্যে ছিলেন।
আমার যতটা মনে আছে এর মধ্যে যারা একাডেমিক্স যারা ছিলেন তাদের মধ্যে ইতিহাসবিদ অধ্যাপক সালাউদ্দিন আহমদ, অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, এরা সবাই ছিলেন। আবুল মাল আব্দুল মুহিত সাহেব ছিলেন, এরকম বাংলাদেশের বদরুজ্জা চৌধুরী সাহেব ছিলেন, সাইফুর রহমান সাহেব ছিলেন, মানে নানা রকমের লোক নিয়ে সৈয়দ আহমদ হোসেন সাহেব যারা সমাজের নাগরিক সমাজের সে সময়ে প্রতীতযশা এবং যারা জাতিসংঘকে মানুষের মাঝে নিলে একটা মূল্য হবে তাদেরকে তিনি জড়ো করেছিলেন। আমাদের মনে রাখতে হবে যে তখনও বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে পারেনি, সদস্য হওয়ার চেষ্টা শুরু করেছিল এবং বাংলাদেশ জাতিসংঘ সমিতি কিন্তু সেই সময়ে ইউএন হেডকোয়ার্টারে তার সাধ্য মতো কাজ করার চেষ্টা করেছিল আমরা যাতে সদস্য হতে পারি। এবং এটিও আপনাদের অনেকের হয়তো জানা আছে, এই জাতিসংঘ সমিতিগুলির যে প্যারেন্ট অর্গানাইজেশন, মাদার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইউএনএস, আমরা কিন্তু 72 সালে এটা সদস্য হয়ে যেতে পারছিলাম, যেটা খুবই স্বাভাবিক ঘটনা ছিল না। কারণ সাধারণভাবে কোন দেশ জাতিসংঘের সদস্য হলে তারপরে সেই দেশে সমিতি গঠন করা হয় এবং সেটি ওয়ার্ল্ড ফেডারেশনের সদস্য পদ লাভ করে। কারণ ওয়ার্ল্ড ফেডারেশন এই জাতিসংঘের যে এনজিও তালিকা তার কিন্তু 1 নম্বর নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইউএনএস, এবং সেই কারণে এই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইউএনএস থেকে আমাদের সৈয়দ আহমদ হোসেনের নেতৃত্বে সেই সময় আমরা বাংলাদেশ যাতে জাতিসংঘের সদস্য পদ পেতে পারে সেটার জন্য কাজ করা সম্ভব হয়েছিল। এবং সেই সময়ে একটা বড় সভা হয়েছিল ঢাকাতে হোটেল ফুলবাণীতে, যে বাংলাদেশকে জাতিসংঘের করার জন্য কি কি যুক্তি আছে যে উপস্থাপন করে। তাতে ঢাকায় যে সমস্ত কূটনীতিক সে সময় ছিলেন তারা প্রায় সকলেই সেটার একটা ছোট সে সময় ছাপা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ জাতিসংঘ সমিতি সেই 72 সাল থেকে এই জাতিসংঘকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য জাতিসংঘের ভাবধারাতে একদিকে যেমন বাংলাদেশের চিন্তা ভাবনাকে জাতিসংঘ সদর দপ্তর এবং জাতিসংঘের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে, আবার জাতিসংঘের চিন্তা ভাবনাকে বাংলাদেশের মানুষের মাঝে নিয়ে আসার জন্য নানা কর্মসূচি, নানা প্রকাশনা এগুলির মধ্যে দিয়ে কাজ করেছে। এবং তখন এটা অত সহজ ছিল না। এখন যেমন জলবায়ু বললে সকলেই বুঝতে পারে, আমার মনে আছে যে 1978-79 সালের দিকে যখন আমরা মানবাধিকার দিবস নিয়মিত পালন করতাম তখন অনেকে জিজ্ঞেস করতেন যে এইটা কি, এটা কেন করা হয়, এটার উদ্দেশ্য কি। এখন তো মানবাধিকার দিবস নিয়ে অথবা মানবাধিকার নিয়ে বাংলাদেশে এত সংস্থা হয়েছে এবং এইসব বিষয়ে আন্তর্জাতিক সাহায্য, দেশীয় তহবিল গঠন ইত্যাদি করে এত কার্যকলাপ করা সম্ভব হচ্ছে যে এগুলি আর কারো অচেনা না। কিন্তু সৈয়দ আহমদ হোসেনের নেতৃত্বে সেই সময় কিন্তু এই অচেনা বিষয়গুলিকে বাংলাদেশ জাতিসংঘ সমিতি বাংলাদেশের মানুষের মাঝে, বিশেষত নাগরিক সমাজ, ছাত্র সমাজ, একাডেমিক্স, আইনজীবী, পেশাজীবী এদের মাঝে নিয়ে গিয়েছে। 2000 সাল পর্যন্ত সৈয়দ আহমদ হোসেন সাহেব 99 সাল পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেল ছিলেন। 98 সালের শেষ দিকে তিনি অসুস্থ হন, অসুস্থ অবস্থাতেও তিনি এইটার সাথে যুক্ত ছিলেন। 1999 সালে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। 2004 সাল থেকে আমরা সৈয়দ আহমদ হোসেন মেমোরিয়াল লেকচার এটা প্রবর্তন করি। আমি যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের সাথে এখানে সম্পর্কিত আছেন তাদের সুবিধার জন্য একটু বলি। 2004 সালে প্রফেসর আনিসুজ্জামান সৈয়দ আহমদ হোসেনের খুবই ঘনিষ্ঠ বন্ধু, তিনি বক্তৃতা দিয়েছিলেন। তার বক্তৃতার শিরোনামা ছিল ইউএন সারভাইভ ট্রায়ালস এন্ড ট্রিবুলেশনস। 2005 সালে কলকাতা থেকে মিস্টার সীতারাম শর্মা, তিনি ওয়ার্ল্ড ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ছিলেন। তহিদ সাহেবের সাথেও ভালো বন্ধুত্ব ছিল আমি যতটা জানি মিস্টার শর্মার কলকাতাতে। তিনি 2005 সালে বক্তৃতা দিতে এসেছিলেন। তিনি বলেছিলেন ইউএন ইন এ মাল্টিপোলার ওয়ার্ল্ড। 2006 সালে আমরা এই 2006 সাল থেকে বেশ কয়েকজন প্রথিতযশা কূটনীতিক, আজকাল তহিদ সাহেব সহ তাদের বক্তৃতা শোনার সুযোগ পেয়েছি। 2006 সালে বলেছিলেন অ্যাম্বাসেডর আবুল হাসান, তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন, সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি বলেছিলেন দ্য ইউনাইটেড নেশনস এট দ্য ক্রস রোড। 2007 সালে অ্যাম্বাসেডর সিএম শফি স্বামী আরেকজন প্রথিতযশা পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের। দ্য ফিউচার অফ দ্য ইউনাইটেড নেশনস এই বিষয়ে তিনি বলেছিলেন। 2008 সালে অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির
এখনো আমাদের সাথে যুক্ত আছে এবং সক্রিয় আছেন। তিনি বলেছিলেন ইনভেস্টিং ইন দ্য ইউনাইটেড নেশনস। 2009 সালে প্রফেসর সালাউদ্দিন আহমদ, সর্বজন শ্রদ্ধেয় ইতিহাসবিদ, তিনি বলেছিলেন প্রসপেক্টস অফ পিস ইন সাউথ এশিয়া। 2010 সালে ব্যারিস্টার আমিরুল ইসলাম, তিনি খুবই একটা আকর্ষণীয় বিষয় নিয়ে বলছিলেন, দ্য কমন আর্টিকেল 1 অফ দ্য ইন্টারন্যাশনাল কভেনেন্টস এন্ড দেয়ার সিগনিফিকেন্স অন দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ। আমরা জানি যে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রধানমন্ত্রীর দপ্তরে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং বাংলাদেশের যে স্বাধীনতা ঘোষণা রচনা করা হয়েছিল সে তার খসড়াও তিনি তৈরি করেছিলেন। 2011 সালে আমরা মনোযোগ দিয়েছিলাম ক্লাইমেট চেঞ্জের দিকে, ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন, এবং সেটা নিয়ে বলেছিলেন এই ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনের সাথে জড়িত আমাদের একজন প্রথিতযশা পরিবেশবিদ এবং অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান। 2012 সালে জাতিসংঘের স্ট্রাকচারাল রিফর্ম নিয়ে কথা বলেছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর আকমল হোসেন। 2013 সালে আমরা আরবানাইজেশন নিয়ে বক্তৃতা শুনেছিলাম, ইউজিসির চেয়ারম্যান হয়েছিলেন তিনি এর আগে। প্রফেসর নজরুল ইসলাম পরিবেশবিদ এবং ভূগোলবিদ, বাংলাদেশের যে জাতীয় অ্যাটলাস সেটাও তিনি প্রণয়ন করেছেন। 2014 সালে ইউএন ফোর্স ফর গ্লোবাল স্টেবিলিটি এন্ড পিস এই বিষয়ে বলেছিলেন খ্যাতনামা সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। পরের বছর 15 সালে ইউএন সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট এই নিয়ে বলেছিলেন ডক্টর ফরাসউদ্দিন। আমরা জানি ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন, একজন ইউএনডিপির উচ্চ পর্যায়ে কাজ করেছেন এবং বর্তমানে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান অবদান রেখেছেন। তিনি হিউম্যান ডেভেলপমেন্টের সাথে ইউএন এর সম্পর্ক নিয়ে বলেছিলেন। 2016 সালে বলেছিলেন ইউনাইটেড নেশনস ইন বাংলাদেশ, সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাহেব আমাদের একজন প্রথিতযশা সাংবাদিক। 2017 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এবং জাতিসংঘ এই বিষয়ে বলেছিলেন প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, তিনি একজন প্রখ্যাত ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ। 2018 সালে আমরা একজন ব্যতিক্রমী মানুষকে ডেকেছিলাম ভাষা সংগ্রামে, আহমদ রফিক। তাকে আমরা বলেছিলাম যে তিনি একজন চিকিৎসাবিদ, একজন সমাজকর্মী এবং সেই 1952 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের অনেক কিছুর সাথে যুক্ত ছিলেন। তিনি বলেছিলেন আওয়ার ওয়ার্ল্ড টুডে এন্ড ফিউচার এক্সপেকটেশন, এবং খুব তার দৃষ্টিতে, তার বয়স তখন 90 এর কাছাকাছি, এখন আরো বেশি, তার দৃষ্টিতে তিনি পৃথিবীর ভবিষ্যৎকে কিভাবে দেখছেন। গত বছর আমরা ডেকেছিলাম মোস্তফাকে মুজরি, আমরা জানি যে তিনি প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি বাংলাদেশে এসডিজি ইমপ্লিমেন্টেশন নিয়ে একটা প্রবন্ধ করেছিলেন। এরই ধারাবাহিকতায় আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে মোহাম্মদ তৌহিদ হোসেন, প্রাক্তন পররাষ্ট্র সচিব, আমি বলেছি যে একজন প্রথিতযশা কূটনীতিবিদ, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা আজকে যারা যুক্ত আছি এবং বাংলাদেশ জাতিসংঘ সমিতির পক্ষ থেকে তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তৃতা উপস্থাপনের জন্য। মোহাম্মদ তৌহিদ হোসেন। ধন্যবাদ আপনাকে। আপনার অনুমতি দিলে আমি ইংরেজিতেই বলি, যেহেতু লিখেছি ইংরেজিতে, কাজেই ইংরেজিতে বললে সুবিধা হবে। চেয়ার অফ দি সেশন, প্রেসিডেন্ট UN Association of Bangladesh, Secretary General UNAB, distinguished participants, ladies and gentlemen. I feel deeply honored being called upon to deliver the 17th Syed Ahmad Hussain Memorial Lecture before this August gathering. I don't need to go into details about Mr. Ahmad Hussain. You have already heard about it. Let me only mention that in 1981, when we had just joined the service, that year, Mr. Hussain became the Vice President of the World Federation of UN Associations. I think it's a big honor, not only for him, but also for our country. We have known him since that day till his demise. And we also know that he was not only active in this field, but he was actually a versatile talent. And he made quite a few contributions in the field of culture, in the field of in social sectors, etc. We really
He was a great soul, and we really miss him. Very difficult to replace such a person. Now, my subject today is the Rohingya crisis. You know, this is one of the subjects I have been dealing with for a long time since it started, and then when I was given the option, I said that let me speak on the Rohingya crisis, the UN, and Bangladesh. And I was very kindly said that I can do it on it. Let us start with Bangladesh at the UN. Now, Bangladesh became a member of the UN in 1974, as has been mentioned already, that even before we became member of the UN association had started. Just like that, we had actually been at the UN even before our independence, because during the War of Liberation, we were at the UN as an issue. So it started from there, and UN was very important in our birth. My teacher, Professor Syed Anwar Hossain, has mentioned in his speech that in his previous speech that UN Security Council is a very undemocratic institution. We all know it because of the veto system. There is democracy in that area, and the thought that they initially had about having this veto system actually didn't work out. It ultimately became some sort of a, you know, coteries and client patron relations in which the patron just supports the clients whatever he does. So it has come to that point of thing. But then, as he said, and let me echo that even bad systems sometimes gives some good results, and the birth of Bangladesh was a case in point, because we needed quite a few vetoes to stop the US-China initiative to have the armistice, so that Bangladesh could not be born, and something could be done. The Pakistan army could not be finally defeated, etc., etc. So the veto there had worked for a good cause. Mostly it doesn't. But if the role of the UN as a guardian of peace have not been very successful, but in the economic and social sectors, the UN has made important contributions. Bangladesh had been both a beneficiary and an active participant in such programs. If the UN's role in clean wars have been lackluster, it made important contributions in peacekeeping and sometimes in peace building. And in these efforts, Bangladesh has been very actively engaged. Bangladesh has consistently remained for many years either the largest or the second largest troops contributor in the UN PKO. Another thing about the importance of UN to Bangladesh is that the sublime concept of sovereign equality is more actually a rhetoric than the reality. But even then, the UN affords an opportunity to the lesser powers like Bangladesh to have a voice in the Committee of Nations. At least we can put up our viewpoint, even if we cannot enforce it sometimes. At least we can put up our viewpoint for the consideration of the world community. And we have defeated a country no less than Japan in winning a non-permanent seat in the UN. These are the actually achievements that we have made in the UN system. Now, coming to the main point, we need a little bit idea about the Myanmar state. You all know it, but just very shortly, we say that the Myanmar state, then Burma, became independent through an act of the British Parliament, just like the British Indian Empire. But there was an element of armed struggle in the Burmese independence, and this army of Burma, in erstwhile British Burma, it sided with the advancing Japanese army when they were coming towards India. But when they were retreating, being defeated, they abandoned them and could save themselves, unlike the Indian, army of INA, Indian National Army of Subhash Bose. So they were, I think, Aung San was very intelligent in just taking the side of the British when the Japanese were retreating. And so, to the run-up to the independence,
Aung San had an important role. And so when independence came, the Burmese army had some sort of an aura that they were one of the major forces behind the independence of the country. Now, this continued even when there was no military rule in Burma. And the facade fell in 1962 when Ne Win just ousted the civilian government. And Burma, since then, has actually been ruled by the military. There is a partial sharing of power, I would say, sharing of power between 2015 and 2020 with Aung San Suu Kyi. Otherwise, and even today, the military has ruled this country. Now, apart from the Burma majority, who basically mostly live in the Irrawaddy Valley, the outlying areas are all inhabited by different ethnicities. Burma was truly a sort of an empire, not really a national state. And the modern Burma, because of the Burma chauvinism, these ethnicities have suffered quite a bit. Not exactly like the Rohingyas as they have suffered, but others also have suffered quite a bit. There are 135 ethnicities recognized officially by the Burmese, but the Rohingyas are not one of them. They have faced discrimination, they have faced atrocities, maltreatment from the very beginning, but this became more exacerbated in the 1970s. And we all know that in 1978, extreme atrocities by the Myanmar military, 250,000 Rohingyas had crossed over into Bangladesh and become refugees. There were bilateral discussions between the two sides, and then the Burmese agreed to accept the lawful residents. They checked up and then they took most of them back. Some of them, of course, remained in Kutupalong camp, but the number was not very great for those who stayed back. Now, this was followed by the 1982 Citizenship Act. This Citizenship Act basically disenfranchised and made the position of the Rohingyas completely untenable, because it was said that the cutoff date is 1823. If your ancestors were here before 1823, meaning close to 200 years back, then you are a citizen of Burma, and the onus of proof is on you. The government will not prove that your ancestors are not here from that time, but you have to prove that your ancestors were here from 1823, which is an impossible task. So the Rohingyas are a significant, large minority. They became completely, disenfranchised, and the atrocities on them, maltreatment on them, once they became non-citizens officially, this increased. And in 1991-92, again, a large exodus took place, and we sheltered them. Now, this time, the problem was that the agreement that we made, because of the 1982 Citizen Act, it was said that the agreement said that the citizens, lawful citizens, will be taken back. Now, you have already said that they are not citizens, and then you are signing a paper saying that, I don't know why we signed. I can't say. I was not in the process. Those who were in the process could say this, but it was quite a problematic thing. And the people who came during this time, many of them could not go back. It's not that they did not go back, but they could not go back because of that clause. And what happened is during the next decade is that till, not decade, much more than that, till 2016, starting from 1992, 3, 4, till 2016, trickle of Rohingyas entering into Bangladesh continued. And it is estimated that about 300,000 of them had entered into Bangladesh during this time. Added to them were about 50,000 or so who were here before that time. So you had more than 350,000 people here before the major, again in 2006, 80,000 people to Bangladesh. So before the 2017 pogrom,
which we call the ethnic cleansing, which we call the perfect genocide, etc., there were already at least 400,000 people pushed into Bangladesh by the Myanmar military. Now, after the atrocities in 2016, there was some pressure in the international community for which the Myanmar government under Suu Kyi now, the epitome of democracy, human rights, etc., under whose stewardship all these were taking place, she was sort of pressured into creating the Kofi Annan Commission. Now, the Kofi Annan Commission made the findings and then submitted their recommendations. There are 88 recommendations and some observations. There are good things in this. He found that systematic denial of basic rights, including citizenship and indiscriminate persecution, are the root causes of this protracted Rohingya crisis. So the main cause he has identified. Underscored that durable solution lies in sustainable return of the displaced Rohingyas to their homeland in dignity and security, with livelihood and basic rights restored. So you have to have the rights, you have to have the economic rights to earn your livelihood. But on one point he really failed, which is that he did not very strongly address the issue of Citizenship Act. He said that it should be reformed. So, but he did not. Okay. He did not really stress on the intrinsic injustice and discrimination in the Citizenship Act. He only very politely suggested a review of the law. There was another failure. He did not address the Rohingyas and Rohingyas. He went by the terms being used by the Myanmar junta. The most ironic thing that happened is that the submission of this report and starting of the real ethnic cleansing was almost simultaneous. Within a few days, it was done. What happened? In 2017, August, on the pretext of an attack on some police stations by Arakan Rohingya Solidarity Army, ARSA, a little known organization, ethnic cleansing in Myanmar started. Rape, looting, killing, and setting fire, arson. Entire villages were destroyed, and the people were compelled to cross the border into Bangladesh. My recording is that it was an act of the agent provocateur, as we call it, within ARSA, who were working for the military. Because at least 3 weeks before the operation took place, the army units who did this program were moved into northern Rakhine State. It was a planned thing. Now the issue goes to the UN. We started negotiations on the bilateral level, but the Prime Minister took the issue to the UN. She gave a 5-point solution. She said first, Myanmar must unconditionally stop the violence. আপনারা সবাই যদি ইয়া করে রাখেন আনমিউট করে দেন না সবাইকে আনমিউট করে দেন প্লিজ সবাইকে মিউট করে দেন সরি মিউট করে দেন সবাইকে মিউট করে দেন আওয়াজ আসছে মাঝে মধ্যে The 5 points the Prime Minister gave at the UN: Myanmar must unconditionally stop the violence and the practice of ethnic cleansing in the Rakhine State immediately and forever. 2. Secretary General of the UN should immediately send a fact-finding mission to Myanmar. 3. All civilians, irrespective of religion and ethnicity, must be protected in Myanmar. For that, safe zones might be created within the Myanmar state. 4th, ensure sustainable return of all forcibly displaced Rohingyas in Bangladesh to their houses in Myanmar. And 5, recommendation of the Kofi Annan Commission must be immediately implemented unconditionally and in entirety. So these are the first 5 points the Prime Minister gave at the UN. So it went to the UN.
Next year, the Prime Minister again added 3 more points to what she had said in 2017. In 2073, UNGA in 18, she said, Myanmar must abolish discriminatory laws, policies, and practices against Rohingyas and address the root cause of forced displacement in a genuine and timely manner. Second, Myanmar must create a conducive atmosphere by building trust and guaranteeing protection, rights, and pathway to citizenship for all Rohingyas. If needed, create a safe zone, she again said about it, inside Myanmar. Third, prevent atrocity crimes against Rohingyas in Myanmar by bringing accountability and justice for the first time it came in, particularly in light of the recommendations of the fact-finding mission of the UN Human Rights Commission. So she added to the 5 these 3 additional points. In 74th UNGA also, she called upon the international community to deploy civilian monitors in the Rakhine state. And in the 75 UNGA, she emphasized that the problem was created by Myanmar and the solution must be found in Myanmar. She also requested the international community to play a more effective role because by now, more than 3 years or about 3 years has already elapsed. That was in 2020. Now, the UN General Assembly has adopted certain resolutions on this. The 72nd UNGA, that is in 2017, 24 December, it adopted the resolution titled Situation on Human Rights in Myanmar. It stressed on the long-term solution with focus on protection, freedom of movement, citizenship, access to basic services, accountability against atrocities, and decided to appoint a special envoy on Myanmar. So the UN was doing something in the General Assembly. Then in the 73rd UNGA, General Assembly again adopted the resolution under the same title and strongly condemned the human rights violations and abuses and called for the creation of conducive atmosphere for safe, voluntary, dignified, and sustainable return of the refugees to Myanmar. So the UNGA was in line with what was needed to be done. It also endorsed the establishment of the Independent Investigative Mechanism for Myanmar, IIMM, by the UN Human Rights Commission. Now, similar resolutions were also passed in 75th and 74th UNGA. We know that the UNGA is a rather toothless organization. We all know it, the reality. It cannot bite. Its resolution only have moral implications that do not create any impression on rogue regimes like the Myanmar junta, unfortunately. The UN decided to recall its resident coordinator, Ms. Renata Lok-Desari, and we all know it very well because she was during a very crucial time in Bangladesh also, for her dubious role in under-reporting the extent of the atrocities. She played it again in their favor. Now, what was the Security Council doing? Because a problem like this can only be truly handled and resolved by the Security Council. On 13th September 17, so very quickly after the Security Council members were briefed by Under Secretary General for Political Affairs, Jeffrey Feltman, under any other business. So this was not an issue which was listed for consultation, but there were any other business, and he briefed the members of the Security Council on deteriorating situation in Myanmar's Rakhine state. Following the meeting, a press release was issued in which council members expressed concern at reports of excessive violence by security forces following the 25 August attacks by Rohingya armed groups on police border posts, and called for immediate steps to end the violence in Rakhine, to de-escalate the situation, re-establish law and order, ensure the protection of civilians, restore normal socio-economic conditions, and resolve the refugee problem. They also called for the government to facilitate humanitarian assistance. Now, it is clear from this language of the statement that this was an extremely generic action, best suited to very small incidents somewhere, not like a major catastrophic incident like what has happened in Myanmar. It also highlighted the 25 August attack by Rohingya armed groups as if these atrocities of humongous proportions were merely a reaction to those attacks. It failed to recognize the magnitude of the problem and the fact that this was the final episode of a grand plan of ethnic cleansing, as rightly termed by the Secretary General. Please, Jyoti, to mute. So what happens next?
26 September, again, council members were briefed by the same man under any other business. 28 September, briefed by the Secretary General in a public meeting, briefing only going on. The process of meaningless briefing went on and on. 13 October and 12 December and 17. 13 February, 14 May, 28 August in 18, 28 February, 20th March, 2nd July, and 21 August in 21 9, and 4th February and 14th May in 2020. So each year on 3 occasions, there are briefings on what is happening in Myanmar, but no actions. Then in September 2020, the council also discussed about the tripartite MOU between the Myanmar government, UNDP and UNHCR, humanitarian access, etc. Interestingly, this MOU was signed keeping Bangladesh completely in dark. Bangladesh was the one who was in the thick soup, and they were going for a tripartite agreement involving the UNDP and the UNHCR, but keeping Bangladesh completely in the dark, not consulting even anything. The Rohingya crisis, just to say that it never got the importance at the Security Council that it deserved. But we must also remember one thing, that even if it went for trying to do something, the Council was actually in no position to take any decisive action against Myanmar, because two of the Veto World League members, one China, the other Russia, was completely inside of Myanmar, and they would under no circumstance allow any serious action that go against Myanmar. So even if they tried, maybe they would not be able to do, but they should have at least given an effort to take some action against Myanmar. Going for the other organizations, the UNHCR has really been, HRC has really been one organization which has taken it, frontally. It started adopting the country-specific resolutions on human rights violation in Myanmar since 2007 October, because we know that the process was going on and on for a very long time, slow and continuous exodus because of atrocities, as we mentioned earlier. And the body has persistently demanded full, impartial, independent investigation on the human rights violations. It has been ceaselessly demanding end of discrimination and violence, and also unhindered access to the UN officials and humanitarian organizations to Myanmar. The Rohingya issue was first explicitly referred at UNHRC resolutions in March 2009. In the resolution, HRC expressed concern over Rohingya situation and urged Myanmar to recognize their right to nationality and to protect their HR. Since 2016, Rohingya issue started featuring very prominently in the Human Rights Council. In 2017, HRC adopted a consensus resolution deciding, among others, urgent dispatch of an independent international fact-finding mission in Myanmar, IIFMM. This was a serious effort with a view to bringing perpetrators in Myanmar to justice. They have published this organization has published two comprehensive reports. First report with a detailed account of atrocities was published in August 2018. Till now, this is the most comprehensive and most authentic report on atrocities against Rohingya. This document is a primary basis of Gambia's genocide case at ICJ and also the basis for ICC's ongoing accountability initiative. The report opined that the Tatmadaw leaders, Tatmadaw is the Myanmar military, must be investigated for genocide, crimes against humanity, war crimes. It suggests crimes against the Rohingya would meet the strict legal definition used for genocide in places such as Bosnia, Rwanda, and Sudan's Darfur region. So this is a very important document that they have produced. In August 19, they published the second comprehensive document. This is also important. It revealed the resource base of the Myanmar military, which gives detailed information on foreign companies having business relations in Myanmar military enterprises. This report categorically asked UN Security Council to intervene in a decisive manner to prevent further genocide against Rohingya. The same also asked foreign companies to sever business relations with Myanmar military and companies, military companies, and even warned
that continuation of business relations may hold them responsible as an accomplice in atrocity crimes. So these are two very important documents that UNHRC has put up. It has continued to adopt resolutions on situation of human rights of Rohingya Muslims and other minorities in Myanmar. They are doing it regularly under this title. At its 39th session, it established the independent investigative mechanism for Myanmar with the mandate to collect, consolidate, preserve, and analyze evidence of the most serious international crimes and violations of international law committed in Myanmar since 2011. So they gave a wide mandate, not only to the presence only. It is further mandated to prepare files to facilitate and expedite fair and independent criminal proceedings in national, regional, or international courts or tribunals that have or may in future have jurisdiction over these crimes. I would say is the only organization of the UN, only body that is really doing its job as it should do, as its mandate gives it the responsibility. Now, let us just go over the two legal processes. The case at the ICJ, we know that it was initially at the ICFM, in fact, foreign ministers of ICFM meeting that took the initiative, and then Gambia filed the case on 11 November. We all know about it. Initially, there was some hearing in which the so-called Democrat Aung San Suu Kyi actually was there just defending the crimes of the military there. And the ICJ has ordered that there are provisional measures that any activity that might tantamount to genocide must stop, and then that the evidence must not be destroyed, etc. Interim order has been passed. Then proceedings of the main case started in 2020 October by the first submission, but on 20 January 21, Myanmar filed an objection that about the jurisdiction of the court. And for that, we know that the legal process in every sphere, be it in our country or in the international court, it is pretty slow. No offense to the judges and lawyers, but it is slow. And the Myanmar submission for their contention that about the jurisdiction, the counter memorial, 23 July 21 has been given the date, which means that about 6 months the most. So we have to wait till that time to see whether the court decides that they have jurisdiction on this. International Criminal Court, Myanmar is not a member, we know it. But there was, already some inquiries about this, because the first thing was that whether the court exercised jurisdiction over alleged deportation of the Rohingya people, because Myanmar is not a member. But then ultimately it was on 14 November, the pre-trial chamber authorized the Office of the Prosecutor of the ICC to proceed with an investigation for the alleged crime within the ICC's jurisdiction to try crimes committed against the Rohingyas. Because Bangladesh is, and the cross-border nature of the deportation has considered sufficient for the jurisdiction, and ICC has started full-fledged investigation against Myanmar. ICC will decide the next action based on the investigation. Bangladesh, of course, is helping both the ICC process and the ICJ process as far as possible, so that the Rohingyas get justice. Now, so we have dealt most of the issues, but a little bit on the engagement on UN engagement in providing humanitarian assistance for the Rohingyas. Now, humanitarian assistance for the Rohingya people is streamlined through the Joint Response Plan, JRP. It's a UN group named Intersector Coordination Group, ISCG, in which the UN resident coordinator, the UNHCR country representative, and the IOM chief of mission are co-chairs, and they oversee the sector-wise implementation of the plan
we must remember that the help to the Rohingyas, the financial and humanitarian help, it doesn't come from the main budget of the UN. It's actually other countries who sponsor it, and the UN bodies are basically coordinating the whole thing. The fund collection has not been up to the mark as yet. It had been between 60 and 70% of the estimates in the last 3 years. And the fourth JRP has asked for 943 million in May 2021. Let us see how much fund is forthcoming. And there is also the UNHCR engagement on the repatriation related activities. We are committed, as the international community is, on voluntary repatriation and has already engaged with UNHCR. And UNHCR concluded 2 MOUs, one on collecting biometric and biographic data. This is an ongoing process, and we have almost completed this process. And there is the other is on the overall engagement in the repatriation process. Not much progress on that so far. In this regard, I'll just mention about a small controversy that arose with the international community. That is regarding the UN engagement in the Bhashan Chowk. Now, unfortunately, when this initiative was taken, without going through the details, the international community was against it. Now, the project at a cost of $350 million was undertaken with a view to reduce the congestion in the existing camps in Cox's Bazar area and to remove about, settle about, not really resettle, but house about 100,000 Rohingyas from that area to this one. But some quarters they started, there are also counter allegations of that the NGO people, they are very, they're used to a very comfortable lifestyle, living in 5-star hotels and going in their 4-wheel drives in the morning and coming back in the afternoon to enjoy their evening, things like that. So they don't want to go in a place which has slightly difficult communication, etc., etc. We don't want to go into that controversy, but the thing is that Bangladesh is giving shelter to these people, and it is the prerogative of the Bangladesh government to decide where they would house them as per their convenience. So the whole affair of the objection or opposition of the international community, the NGOs, etc., was absolutely uncalled for. So far, about 18,500 Rohingya people have been relocated to that area entirely on voluntary basis, and the facilities there is definitely way above the facilities that are there in the old camps. Even then, when we have had some visitors, you know, including a UN team, and then the we had two Assistant Secretary Generals who visited that place. And surprisingly, in front of them, suddenly there was a demonstration. It is 100% sure that that was an orchestrated one. It was not, you know, as we call it, the just came about like that as a coincidence. But however, the UN is not unhappy with what facilities has been created there, and they have engaged in detailed discussion with the government to extend assistance, humanitarian assistance to that area also. Before we finish, have I taken too much time already? Well, I should finish very quickly. We should give just say a few words on the bilateral efforts. Since we have started, we signed a deal which I think was a very, very weak agreement that we signed with Myanmar in haste. There are allegations that it was under Chinese pressure, whatever it is. Actually, there are three very important weaknesses. One is that there was no safeguard against further violence in this agreement, and there was no resolution of their legal status, and there is no provision for their return to the homes from which they were extricated. So a joint working group was set up, and which actually so far has done very little. Now, bilateral arrangements with Myanmar is unlikely to be successful. Unlikely to be successful because their intention, the intention of the military is to get rid of the
entire population of the Rohingyas, and they have largely succeeded in that. The ICC and ICJ process, it will take a long time, and ground situations will continue to change, unfortunately, to the detriment of the Rohingyas. The UNGA is powerless, and the UNSC is apathetic. So we don't see an immediate way out. Now, what can be the way out then? Well, we know that in the international system, there are three ways of resolving a problem. Either situation improves and then they go back to their original place, or they are resettled in third countries. There are instances, a lot of Syrians have been resettled in Germany. But I don't see any such initiative of any of the do-gooders, the proponents of human rights, etc. None of them are coming up with such proposals. And the third is resettlement in the place, absorption in the place where they are. That is absolutely impossible for Bangladesh to do. It is the most densely populated country. It cannot afford to have that many people resettled in this country. So the problem will have to be resolved as per the proposal of the Prime Minister at the UN, which is their return in dignity, in rights, and with security. There are some interesting recent developments that have taken place. We all know that on 1st of February 2021, the Myanmar military, the semi-democratic or quasi-democratic government that was there, it just elbowed it out and then took over power directly. And there were a lot of, the street demonstrations, and they have been very strong-handed, actions have been taken to quell that disturbance, and more than 800 people already have lost their lives. On 19 June 2021, UNGA moved a resolution for arms embargo against the Myanmar military. There is a confusion about why Bangladesh voted abstained from that vote and not vote for it. There is some reason which I think is reasonable, because you have a resolution on which has these words: Myanmar, human rights, atrocities, killing, and you don't mention the question of Rohingyas. It is absurd. So we could not agree to this, and there are, again, some words that maybe there was some, this pressure from China, or that we wanted to appease the military regime so that we could do something with them. But I would go with the explanation, as I said, which has been given by our PR in New York. On April 21, the Government of National Unity was, April 16, a Government of National Unity, GNU, was proclaimed by a section of the parliament members who were elected, but which election was annulled by the military, and with them smaller parties and the ethnic groups have joined, and they have made a cabinet with keeping the president who is under custody, keeping Aung San Suu Kyi as who is also under custody of the, it is symbolic because they are under custody, and with a prime minister from the NLD and a president from the Kachins. So, and they have a long list with all the ethnic groups being represented there, and they have also just made an army called the Federal National Army. It's mostly the insurgent groups which have joined in that, but all the insurgent groups have not joined. Now, on 3rd June, a very interesting thing happened, 3rd June of this year, just a few days back. This Government of National Unity, they issued a policy position on the Rohingya in Rakhine State. For the first time, the Rohingya was addressed as Rohingya, and a paper was addressed only to them by, let it be a government which is not in power in reality, but it is some institution. This has never happened before. This is some sort of a recognition. They also said that all people belonging to all ethnic groups will have rights, human rights, and this will be including Rohingyas in the Rakhine State. They mentioned this. Their rights will be protected, that the thuggish military, that's what they say, they have committed atrocities on Rohingyas. We are sorry for that,
and we'll take them to task for this, and that the Rohingyas are entitled to citizenship. So they basically, this declaration said everything that the Rohingya actually are looking forward to. They called upon the Rohingyas to join this spring revolution, as they call it, to end the military dictatorship and join forces with them. Now, it is unlikely that this military that is being raised by them will be able to militarily defeat the Myanmar army and capture power. They will not be able to do it. But even then, this gives an opportunity to the Rohingya people to be part of the mainstream, and they should give a serious consideration to the call that has been made by the Government of National Unity. To conclude, I would say that the Rohingya problem will be long drawn and will have unforeseen ramifications in social, economic, political, and security environment for Bangladesh as well as for the region in the longer term. Will the United Nations be able to prove itself capable of preventing such an eventuality? It is highly unlikely that the Security Council will come out of its tunnel vision and take steps for the greater good. The moral ground for action has already been provided by the UNGA resolution. The people of the world want these things to be done. The Security Council is going against the will of the people of the world. What is to be seen is whether a coalition of the willing comes up in defense of the principles they often preach, punish the perpetrators of the genocide and ethnic cleansing, restore the suffering of Rohingyas, and put them in their rightful place. The indications are not very bright, but then we have only one UN to look up to. Thank you so much. সুধীবৃন্দ, মোহাম্মদ তৌহিদ হোসেনকে সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি রোহিঙ্গা সংকট বাংলাদেশের তার দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে সমাধানের জন্য প্রস্তাব দিয়েছেন, জাতিসংঘে বিষয়টা কিভাবে দেখা হচ্ছে, আন্তর্জাতিক বিচারালয়ে কিভাবে দেখা হচ্ছে, বিস্তৃতভাবে এই অল্প সময়ের মধ্যে আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা আশা করছি যে তার এই প্রবন্ধটি বাংলাদেশ জাতিসংঘ সমিতির যে বুকলেট সিরিজ আছে, আমাদের প্রায় 600-র মতো প্রকাশনা আছে, এটি আমরা জনাব তৌহিদ হোসেনের কাছ থেকে সংগ্রহ করে এটি মুদ্রণ করে যাতে যারা এই ব্যাপারে আগ্রহী তাদের হাতে পৌঁছতে পারে স্থায়ীভাবে, সেটার চেষ্টা করব। আমরা আগেই বলেছিলাম যে যেহেতু এটা মেমোরিয়াল লেকচার, আমাদের অন্যান্য দিনের মতো পৃথক করে প্রশ্ন উত্তর পর্ব অথবা আলোচনার সুযোগ নেই। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ জাতিসংঘ সমিতির সহসভাপতি বেগম মাজেদা শওকত আলীকে সভাপতির ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আমি সৈয়দ আহমেদ হোসেন ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি কিছু কথা বলতে চাই। এতক্ষণ সৈয়দ আহমেদ হোসেন মেমোরিয়াল লেকচারের পরে আমাদের যে বক্তব্যটি আমরা শুনলাম একদম তথ্যবহুল এবং এগুলি আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আমি সেই রোহিঙ্গা এবং দেশ রাষ্ট্র সব সে জায়গায় না দিই, আমি সৈয়দ আহমেদ ভাইয়ের উপরে একটি কথা বলতে চাই। সৈয়দ আহমেদ সাহেবের সাথে আমাদের একটা এরকম সম্পর্ক হয়ে গিয়েছিল যে আমরা মনে হতো যেন আমরা একই পরিবারের মানুষ। এবং সৈয়দ আহমেদ ভাই এমন একজন মানুষ ছিলেন যিনি মানবতা নিয়েও কাজ করেছেন, মানুষের ক্রাইসিসের মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং ব্যক্তিগতভাবে আমার জীবনে তিনি আমার অনেক বিপদে অনেক সময় তিনি আমার কাছে এসেছেন। এবং আমি বছর ধরে বঙ্গবন্ধু হত্যার পরে তার যে ভূমিকা দেখেছি, বাংলাদেশে বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনা, বঙ্গবন্ধু আদর্শকে মানুষ কিভাবে ধারণ করতে পারবে সেই ব্যাপারে তিনি যে নীরবে কাজ করে গেছেন, সেগুলি কিন্তু এখন আমরা যারা কাছের সৈয়দ আহমেদ সাহেবের কাছে ছিলাম এবং আজকে যে আমাদের
জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেল সৈয়দ মোহাম্মদ সাহেব, এবং ও তো আমাদের সৈয়দ ভাইয়ের সাথে খুব কাছাকাছি থেকে কাজ করেছে, এবং যারা তাকে তখনকার সময় দেখেছেন জানতেন যারা, যেমন উনি বেছে বেছেই প্রথম দিকে যে সৈয়দ সাহেব যে লিস্টটা বললো যে সেই সময় জাতিসংঘের সাথে কারা কাজ করেছেন, এবং সেই নামগুলি শুনলেই বোঝা যায় যে তিনি আদর্শ নিয়ে কাজ করে গেছেন এবং জাতিসংঘ সমিতিকে একটি আদর্শের লাইনে তিনি রাখার চেষ্টা করেছিলেন। এটা সবসময় যেন এখানে এসে কেউ পলিটিক্স করবে, হ্যাঁ তারা পলিটিক্যালি তাদের পরিচয় ছিল এবং তারা উচ্চমানের পলিটিক্যাল লিডার ছিলেন, কিন্তু জাতিসংঘ সমিতি থেকে একটা আলাদাভাবে তারা দেখতেন এবং কাজ করেছেন। সৈয়দ আহমেদ ভাই সেভাবেই আমাকে যখন জাতিসংঘ সমিতির মেম্বার করেন, আমার এখনো মনে আছে আমার স্বামী প্রয়াত সেক্রেটারি জিজ্ঞেস করেছিলেন আমাকে আপনি মেম্বার করবেন না, আপনি তো রাজনীতিতে আছেন। আমি ভাবি এই সময়ে তো হয়েছিলেন সৈয়দ আহমেদ ভাই সহ কর্নেল শওকত এবং অন্যান্য অনেকে, পান্না কায়সার, অনেকে সেদিন নির্বাচিত হয়েছিলেন। 79-এ যখন বাংলাদেশে প্রথম বঙ্গবন্ধু হত্যার পরে নির্বাচন হয়, সেই নির্বাচনে সৈয়দ আহমেদ সাহেব আমার স্বামীর পক্ষে বক্তৃতা দেওয়ার জন্য, তার পক্ষে কাজ করার জন্য সেই সুদূর আমার গ্রাম শরীয়তপুরে নড়িয়াতে গিয়েছিলেন। সেই সময় কিন্তু আজকে আমরা গাড়িতে চলে যেতে পারি, সেই সময় রাতের লঞ্চে নিয়ে এত কষ্ট করে সেদিন সেই বক্তৃতা দিয়ে এসেছিলেন। তার বক্তৃতার একটি কথা সবসময় আমি মনে করি, আমার মনে হয় যে তিনি কিভাবে নিজেকে ভিতরে ধারণ করতেন বঙ্গবন্ধুকে। এবং তিনি সেদিন বক্তৃতার মাঠে বলেছিলেন যে একটি বিয়েতে যে বর যায় তারও পাগড়ি পরা থাকে, আর যে বরের পিছনে পাখা দিয়ে বাতাস করে বরকন্দাজ, তার পরনে কিন্তু পাগড়ি থাকে, কিন্তু বর বেশি বসে থাকে বা বরকন্দাজই থাকে। তিনি মিন করেছিলেন সেই সময় আমাদের খুবই ইতিহাস বিকৃতির চেষ্টা চলছিল, যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক ছিলেন না, ঘোষক ছিলেন জিয়াউর রহমান। এই কথাটাকে বক্তৃতার আকারে এত সুন্দরভাবে তিনি সেদিন জনসমাবেশে তুলে ধরেছিলেন, মানুষ সেদিন তার বক্তৃতাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। আমার স্বামীকে জেনারেল ঈশ্বর সাহেব জেলে রেখেছিলেন। সেই সময় প্রতিদিন তিনি প্রায় এসে এবং সাহেবকে সহ আসতেন, এবং তিনি আমার ছেলে মেয়েদেরকে আমাকে সবসময় এসে খোঁজ দিতেন, এবং তার যখন মামলা চলতো তখনও তিনি এসে আমার খোঁজ নিতেন। তিনি মানুষকে মর্যাদা দিতে জানতেন, সম্মান দিতে জানতেন, মানুষের কাজের স্বীকৃতি দিতেন। তার সৈয়দ আহমেদ ভাই সবাই জানেন যে ইনি আনম্যারিড ছিলেন। সৈয়দ আহমেদ ভাইয়ের মা ওনার সাথে থাকতেন। ওর মাকে দেখাশোনার জন্য একজন ভদ্রমহিলা ছিলেন। আমি একদিন ওই আম্মাকে দেখতে গেলাম, কথা বলতে যে দেখি মহিলাটার বাড়ি আমাদের গ্রামে, এবং ওখান থেকে আমি কিন্তু ওনাকে চিনি নাই, জানি না, কিন্তু কিভাবে ওনার কাছে কাজে গেছেন, কিন্তু আমার গ্রামের মানুষ ওনার মাকে সেবা করছে, এইটাও যেন উনি আমাকে একটা অন্যভাবে সম্মান দিতেন। এরকম একটি চরিত্রের মানুষ ছিলেন সৈয়দ আহমেদ হোসেন, এবং এই চরিত্রের মানুষগুলি আমরা অনেকেই হারিয়ে ফেলেছি, এবং তাদের আদর্শটাকে সাথে নিয়ে আমরা এই প্রজন্মকে কিভাবে এই আদর্শগুলি তাদেরকে জানাতে পারি, আমাদের সেই চেষ্টা থাকা উচিত, এবং তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। এই শ্রদ্ধাগুলি আমরা যাতে দেখাতে পারি এবং আরো বেশি তাদের সম্পর্কে আলোচনা করতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে। এই কথা বললে আমি আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। সবার শেষে আমি আজকের বক্তা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি
বাংলাদেশ জাতিসংঘ সমিতিকে সময় দেওয়ার জন্য। আজকে সবার সভাপতি বেগম মাজেদা শওকত আলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাধারণত জাতিসংঘ সমিতির যখন সভা সমিতি হয় আমরা একসঙ্গে বসে এক কাপ চা খাই, কিন্তু গত 1.5 বছর ধরে আমরা সেটা পাচ্ছি না। আমি আশা করি যে আমরা আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি যখন আন্তর্জাতিক শান্তি দিবস পালন করব তখন একসঙ্গে বসে চা খেতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। ভাই, আসসালামু আলাইকুম। কষ্ট দিলাম আপনাকে। না, নট এট অল, ইট ওয়াজ এ প্লেজার। Your deliberation was গ্যাদারিং এর full সঙ্গে of- কথা বলার সুযোগ পাওয়া যায় কয়বার। your deliberation was full of information. আমি It's- রোহিত it's- স্যার, আমি it's- ওই কাউকে পাঠিয়ে আপনার বক্তৃতাটা আমি আমাকে 2 দিন সময় দিবেন, এটা একটু। ঠিক আছে না, আমি 1 সপ্তাহ পরে পাঠাবো। ওকে, ফাইন, নো প্রবলেম। আপনি ইমেইলেও পাঠিয়ে দিতে পারবেন, অসুবিধা নাই। হ্যাঁ, ইমেলও দিতে মেইলও পারি। পাঠান, হ্যাঁ হ্যাঁ, মেইলও। আমার মনে হয় এটা ভালো, তো কেন পাঠাবেন না? ঠিক আছে, ঠিক আছে, মেইলে পাঠিয়ে কারণ ছবিটা যদি আপনি ইমেইলে পাঠান সফট কপি, তাহলে ছাপাতে ভালো হয়। ঠিক আছে। ওকে, ওকে, দ্যাটস আচ্ছা, ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। শুধু একটা প্রশ্ন আমার একটু জানা দরকার, বলেন। এটা হলো যে টোটাল রোহিঙ্গাদের কত পার্সেন্ট বাংলাদেশে আসছে, কত পার্সেন্ট রাখাইন? আনুমানিক 70 থেকে 75% এখন মিয়ানমারের বাইরে। 75%? আল্লাহ। 6 লাখ আছে টোটাল এখন মিয়ানমারে, কিন্তু এখানেই তো আছে 12 লাখ, 11 লাখ, 12 লাখ, এবং আরো তো বেশ কিছু আছে বাইরে। কাজে 70% পক্ষে বাইরে আছে। সৌদি আরবে আছে প্রচুর, পাকিস্তানে আছে কিছু, মালয়েশিয়াতে আছে, এবং there is also a diaspora in the western world, small but good diaspora. আমি বিভিন্ন সময় সাজেস্ট করেছি যেটা, সেটা হলো যে we should sponsor the diaspora and just help them to create an atmosphere in the hue and cry in the whole world. কারণ ওরা যখন বলে তখন সেটা কিন্তু আমরা অফিসিয়ালরা যখন বলে তার থেকে বেশি কাজ করে ওটা। কাজ করে। প্যারিসে যদি গ্রুপ অফ রোহিঙ্গা ডায়াসপোরা তারা যদি একটা চেঁচামেচি শুরু করে, সেটাকে কিন্তু আমাদের অফিসিয়াল একটা স্টেটমেন্টের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া সবসময়। তো আপনি জানেন, আমি বলছি যে এই জিনিসটাকে স্পন্সর করতে এবং দরকার কিছু ফান্ডিং করতে। ফান্ডিং তো পৃথিবীতে সবাই এই ধরনের কাজে ফান্ডিং করে, হিউম্যান রাইট। হ্যাঁ, অবশ্যই আমরা ওপেনলি করতে পারি ফান্ডিং, অসুবিধা নেই। এটা আই হ্যাভ সিন করতে না চাইলে ক্ল্যান্ডেস্টাইন ওয়েতেও করা যায়। আল জাজিরাতে দেখেছি, ওদের একজন স্পোকসম্যান আছে, ইংল্যান্ডে থাকে। হি ওয়াজ টকিং কন্টিনিউয়াসলি ইন ফেভার অফ রোহিঙ্গাস, হিউম্যান রাইটস এন্ড আদার্স। না, এটা আমরা আমাদের এটা কোঅর্ডিনেশন করব। ওদের একটা গ্রুপ আছে, ওদের একটা গ্রুপ আছে ইংল্যান্ডে। ওই গ্রুপটা এত ভিজিবল না, আরো ভিজিবল করা দরকার। এবং মেইন মিডিয়াতে শুধু আল জাজিরা তো করবে, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া যেটা ওয়েস্ট, সেখানে পেনিট্রেট করা দরকার, কারণ মিডিয়া ইজ সো ইম্পর্টেন্ট। এগুলো, হ্যাঁ, এগুলো আসলে বাংলাদেশকে ইনিশিয়েটিভ নিতে হবে, উপায় নেই। নিতে হবে। আসলে ব্যাপারটা হলো যেটা আলাদাভাবে একটা একেবারে, আর খুব লজ্জাস্কর বিষয়, দেখেন মিয়ানমারের এই আপনার স্পিড অফ ইন্টারনেট ইজ ডাবল দি স্পিড অফ বাংলাদেশ। এবং তারা কিন্তু মিয়ানমারের there is a dedicated group of নেট জেডেক্স বলেন বা যাই বলেন, যারা কন্টিনিউয়াস বাংলাদেশ বিরোধী, রোহিঙ্গা বিরোধী প্রচারণা চালাচ্ছে মিডিয়াতে, মানে ওই যে নেটে। এটা কাউন্টার করা দরকার ছিল। আমাদের তো রিসোর্স ওর চেয়ে বেশি আছে। আমাদের তো, আমরা কি ওই নাকি ওই আমাদের ব্যান্ডওয়াইড বিক্রি করবো, এই ধরনের কথাবার্তা শোনা যায়। আমাদের নিজেদের ব্যান্ডওয়াইড বাড়ানো দরকার দেশের ভিতরে। কোথায় বিক্রি কেন করবে? ইন্টারনেটের স্পিড বাড়ানো দরকার, সেটা আমরা করছি। এটা করা দরকার, এবং ডেডিকেটেড গ্রুপ অফ পিপল শুড পে টু সিট এন্ড ডু দিস থিংস। ইয়াং ছেলেপেলেদের লাগাই দেন না কাজে, তারা 2 ঘন্টা করে তারা কাজ ভাগ করে নেয়, 2 ঘন্টা করে তারা এই কাজ করবে, দে উইল গেট এ পকেট মানি। এরকম প্রচুর ভলান্টিয়ার আপনি পাবেন, যে যাদেরকে সামান্য পয়সা দিলে যারা এই কাজ করবে, ইন্টারেস্ট নিয়ে করবে। আমাদের এইসব অর্গানাইজেশনের অভাব আছে, এটাই আমার কাছে। গ্লোবাল এমনিতেও মনে হয় যে মিয়ানমার ইজ আইসোলেটেড কান্ট্রি, ডিপ্লোম্যাটিক still they are winning over UN resolution and everything. The other thing is that তাদের সুবিধা যেটা, না, UN resolution তারা উইন ওভার করতেছে না, কারণ ওদের বিরুদ্ধেই, মানে মিয়ানমারের যে অং সান সু চি, that's কিন্তু language they are using always in favor of Myanmar. They are not for Rohingya and others. এই ব্যবসা করতেছে তারা, লোকজন ওখানে এখানে বড় বড় কথা বলতেছে, নিজেরাকে ব্যবসা করতেছে, তাইলে তো হবে না। ওকে, থ্যাংক ইউ। দেখা হবে তাহলে। হ্যাঁ, খোদা হাফেজ।